যন্ত্রণার শেষে। লেখায় হৃদয়। ছোট্ট বোনকে আর দেখতে আসবে ছেলেপক্ষ। বাড়ি জুড়ে সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে। অতঃপর বোনের মুখটা একবারের জন্য দেখতে পেলাম না। বাবা গতকাল সবাইকে করে গলায় বলছে আমি যেন কোনোভাবে তাদের সামনে নিয়ে যেতে পারি। তাই তো এত আয়োজন করে ভারী লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমি নাকি পাগল, বোনের বিয়ে নাকি আমার জন্যই ভেঙে যাবে। কে বিশ্বাস করবে আমি পাগল না? সব থেকে আপন বাবা মার অবিশ্বাসে পায় আজ। আমি তুর্য, ইন্টারে পড়ি। কতটা দিন চলে গেল কলেজের বন্ধুদের সাথে দেখা হয় না। অবশ্য দেখতেও আসেনি একদিন। হয়তো তারাও অন্য সবার মতোই জানে আমি পাগল। হঠাৎ দরজা খুলে নার্সটা রুমে প্রবেশ করলো। যতদূর জানি ভাবির বান্ধবী হয়, সেবার নামে আমার পাগল বানাচ্ছে এরা। বাড়িতে নার্সরা ভাবির কথায় রাখা হয়েছে। মোটা ইঞ্জেকশনটা হাতে নিয়ে শয়তানি একটা হাসি দিল। তারপর আমার কাছে এগিয়ে আসলো। আমি জানি না কিসের ইঞ্জেকশন দেয় আমাকে প্রতিদিন, তবে খুব কষ্ট হয় আমার। আমি প্রতিদিনের মতো আজকে মেয়েটাকে বললাম, আপু আপনি তো জানেন আমি আসলে পাগল না। এই দেখেন আমি সুস্থ, ভালো মানুষ। আমি একবার বিশ্বাস করেন আপু? চোখে জল চলে আসলো। আপনার মেডিসিনের সময় হয়ে যাচ্ছে। আপনি একটা সত্যি কথা বলবেন আপু? তাড়াতাড়ি বলেন। আমাকে কিসের ইঞ্জেকশন দেন প্রতিদিন? আপনাকে শান্তির ইঞ্জেকশন দেওয়া হয় আপনি তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। শান্তি দেন না অশান্তি দেন বুঝতেই তো পারতেছি। একবার ছাড়া পাইলে শান্তি যে কোন দিক দিয়ে দিতাম বুঝতেন মনে মনে। আপনাকে হাত জোর করে বলছি, ভাইরে আমি কোন পাগল না। মোটা শরীর বোতা আর দিয়ে না, আমি সহ্য করতে পারতেছি না। অনেক বলার পরও মেয়েটা কিছুই শুনল না, বরং শিরিষটা মুষ্টি করে ধরে গেঞ্জিটা উপরে টেনে গরুর মতো করে মারলো। আমি ওরে মারে বলে একটা চিৎকার দিলাম, কিন্তু প্রতিদিনের মতো আজও কেউ আসলো না আমার বাঁচাতে। চোখ জোড়ায় ঝাপসা হতে থাকলো, তারপর কি হলো জানি না। মাও বেশি আমার রুমে আসে না আজকাল। যেদিন থেকে পাগল আমি, সেদিন থেকে ভাই ভাবির সুখের শেষ নাই। কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। বিকালে যখন চোখ তুলে তাকালাম, দেখলাম প্লেট হাতে রহিম চাচা দাঁড়িয়ে আছে। আমাকে প্লেটটা এগিয়ে দিয়ে বলল, ছোট সাহেব খেয়ে নেন। মিষ্টি কিসের চাচা? মিলি আপার বিয়ে ঠিক হয়েছে। মিলির বিয়ে ঠিক হয়েছে? কই, মিলি তো একবার আমাকে জানালো না। অবশ্য পাগলের মতামত নিয়ে কি এসে যায়। পাগল তো নিজেই জানে না কোন অপরাধে সে পাগল। ওই বলে হাসতে থাকলাম। আসলে আপামনি আপনার কাছে আসতে ভয় পায়, তাই আমাকে বলে পাঠিয়েছে। আচ্ছা চাচা, আমি কি সত্যি পাগল? আপনিও কি আমারে ভয় পান? চাচা কিছু না বলে গম্ভীর মুখে চলে যেতে থাকলো। আমি বারবার বললাম, চাচা কিছু বলে যান, বলেন চাচা, এভাবে চলে যাই না চাচা। চাচা বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। এভাবে নরকে দিনগুলো কাটছিল। মাঝে মাঝে মা আসতো আমাকে দেখতে, তবে কথা বলতো না। সবকিছু এতটা যন্ত্রণা দিচ্ছিল আমাকে, যেন মরে গেলে তার থেকেও ভালো। রাতে যখন শুয়েছিলাম অন্ধকার দেয়ালের রুমটাতে, তখন রুমের বাহির থেকে বাবা মার কথা স্পষ্ট শোনা যাচ্ছিল। তারা বলছিল, মা কিসের এত টেনশন করেন আপনি? বাবা, মায়ের বাপের টেনশনের শেষ আছে। মা, টেনশনের কি আছে, আমাদের মিলি কি দেখতে শুনতে খারাপ নাকি? বাবা, আরে তা তো না। কিন্তু বাড়িতে একটা পাগল পোলা, ওরা যদি জানতে পারে তাহলে কি আমাদের সাথে আত্মীয় করবে? মা, আপনি এত চিন্তা করেন কেন? ওদের তো বলা হয়েছে আমার ছোট ছেলে বিদেশে গেছে। বাবা, আচ্ছা ওরে আগের জায়গায় রেখে আসলে কেমন হয়? মা, কিন্তু আমার ছেলেটাকে না দেখে যে আমি থাকতে পারি না। বাবা, ওকে তুমি কেন বুঝতেছো না? ওরে যদি জানতে পারে আমাদের ছোট ছেলে পাগল, তাহলে আমার বন্ধু তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবে না। বন্ধুত্বটা নষ্ট হবে। কত বছরের আমরা একসাথে ব্যবসা করছি। মা, আপনি যা ভালো মনে করেন তাই করেন। হায়রে, নিজের বাপ মা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? নিজেদের সুখের জন্য ছেলেকে পাগলা গারদে পাঠাতে চায়। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল, তবুও মন খুলে কান্না করতে পারছি না। চোখ ভরে জলকল বালিশে চেপে হারিয়ে যায় ঘুমের রাজ্য। আচ্ছা, ঘুমের ঘোরে যদি নিঃশ্বাসগুলো ফুরিয়ে যেত, তবে কি কেউ বিশ্বাস করতো? কেউ কি লাশের পাশে জড়ায় ধরে বলতো, বাবা তুই পাগল ছিলি না, তুই তো আমাদের সেই ছোট্ট তুর্য।
কান্নাগুলো মুছে তখন কি বলতি রে মা? বাবা উঠো লক্ষ্মী ছেলে বলছি উঠো, ওঠো না। এতক্ষণে আগরবাতির সুবাস চারদিকে ছড়িয়ে পড়বে। সকালে দরজা খুলে রহিম চাচা খাবার দিয়ে যায়। রহিম চাচা আমাদের বাড়ির কাজের লোক। ভাবছি কতদিন হলো খাবার টেবিলে সবার পাশে বসে একসাথে খাওয়া হয় না। 3 মাস আগেও আমার জীবনটা রঙিন স্বপ্নময় ছিল, তবে কেন এমন হলো? কি এমন দোষ ছিল আমার? খাবার টেবিলে সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। তখন মা ভাবিকে বলল, সূর্য কি খাবার খেয়েছে? হ্যাঁ মা, আমি রহিম চাচাকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা। কিছুদিন যাবৎ মা একটা জিনিস শেয়ার করছিল। এতদিন কিছু না বললেও আর ভাবিকে বলল, এখানে তো আরেকটা চেয়ার ছিল, চেয়ারটা কোথায় বৌমা? আসলে মা চেয়ারটা শুধু শুধু পড়েছিল। আমি ভাবলাম পড়ে থাকলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো কি হয়েছে, কালার নষ্ট হলে কালার করব। আসলে মা চেয়ারটা ফার্নিচারের দোকানে দিয়ে একটা নতুন ট্রি টেবিল আনিয়েছি। কি, এত বড় একটা কাজ করলে একবার আমাকে জানালে না? তুমি তো জানোই এই চেয়ারটাতে আমার ছোট ছেলে বসতো। বৌমা, কাজটা তুমি ঠিক করনি। সরি মা, আমার ভুল হয়েছে। তোর ছেলের এমন অবস্থা করবো, খাবার টেবিলে আসা তো দূরের কথা, এই বাড়িতে থাকতে পারবে না মনে মনে। তখনই পাশ থেকে বাবা বলে উঠল, বাদ দাও তো, আর বৌমা যা করেছে ঠিকই তো করেছে। শুধু শুধু একটা জিনিস পড়ে থাকলে তো নষ্ট হয়ে যায়, আর যদি পরবর্তীতে লাগে নতুন চেয়ার আনা যাবে। মা কিছু বলল না, প্লেটে পানি দিলে রুমে চলে যায়। বাবা ভাইকে উদ্দেশ্য করে বলে, তোর মাকে বুঝা। কথায় কথায় শুরু রাগ করে বসে। মা তো একটু এমনি, তোমার সাথে একটা কথা ছিল বাবা। কি বলবি বল। আসলে মায়ের জন্যই তো তুর্যকে বাসায় আনা হলো, কিন্তু কি হলো শেষমেশ, ভালো তো হলো না। আর মিলির তো কয়দিন পরে বিয়ে। এখন তুর্য যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট করে বসতে পারে। তারপর ওই ফ্যামিলির সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? তখনই মিলি বলে উঠল, বাবা কেন, পাগলের জন্য যদি আমার বিয়ে ভেঙে যায় আমিও কাউকে ছাড়বো না। চুপ কর, ও তোর আপন ভাই হয়। বাবা, কোন পাগলকে আমি ভাই মানি না। আমার ভাই একটাই, আর সেটা হলো সজীব ভাই। এই বলে মিলি রুম ত্যাগ করলো। এখন তোমরাই বলো আমি কি করব? বাবা, বাবা আমরা তুর্যকে আবার হাসপাতালে রেখে আসতে পারি। আমার মনে হয় ট্রিটমেন্ট করলে পাইলে সুস্থ হয়ে যাবে। আর এমনিতে আমরা তো ওরে দেখতে যাবই। আমি আর তোমার মা অবশ্য কাল রাতে এটাই ভেবেছি। অবশেষে ফাইনাল সিদ্ধান্ত হলো আমাকে সেই নরকে পাঠানো হবে। ভাবির মনটা বেশ খুশিতে ভরে গেছে, যেন আবারও কেন মিশন কমপ্লিট করেছে। বিকেলে যখন আমার একটা প্রিয় গান গাচ্ছিলাম, ও আমার পুরান জেলখানা, তার মাঝে ভাঙা ঘরে আমার ঠিক না। ওইদিকে মিলির হবু বরে বাড়িতে এসেছে। বাড়ির সবার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। সবাই খুব খুশি, মিলি তো বেশ। বাবা বলল মিলিকে, রাসেল বাবাকে বাড়িটা ঘুরিয়ে দেখাতো মিলি। আচ্ছা বাবা। মিলি মিলি রাসেলকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তখনই আমার গানটা শুনতে পায় আর বলে, আচ্ছা মিলি, এত সুন্দর গান কি গায় তোমাদের বাসায়? ওটা পাগল। কি বলো না, চলো ওনার গান শুনি। আরে বাদ দাও না এইসব, এই প্রথম আমাদের বাসায় আসলে, এই জন্যই তো গান শুনবো। রাসেল কোন কথা না শুনে ওই রুমের সামনে গিয়ে জানালা দিয়ে দেখতে পেল, রিমি অবশ্য পেছনে থেকে কয়েকবার মানা করেছিল, তারপর নিজে তার পেছনে পেছনে গেল। রাসেল মিলিকে বলল, আচ্ছা এই লোকটাকে বাইসিকল বাঁধা, আসলে এই আমাদের বাড়ির ড্রাইভার ছিল। তারপর একদিন রোড অ্যাক্সিডেন্টে ছেলেটা পাগল হয়ে যায়। ও বাবা মা নেই, তাই এখানে থেকে আমাদের বাসায়। আমি গান গাওয়া বন্ধ করে মিলির মুখের কথাগুলো শুনছিলাম। নিজের বোনের মুখে এমন কথা শোনার পর আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলাম। তারপর রাসেল বলল, ও সোসেড, ওনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আগে জানলে ওনার জন্য কিছু নিয়ে আসতাম। তুমি আগে কেন বলনি? আমার আসলে মনে ছিল না, মিলি। ও আচ্ছা চলো। রাসেল তারপর থেকে চলে যায়, আর আমার চোখ থেকে অনাব্রত পানি পড়তে থাকে। হয়তো পাগলের আপন বলতে কেউ থাকে না।
যখন চোখ খুললাম অন্য রঙের দেয়াল দেখে চমকে গেলাম। আমি তাড়াহুড়ো করে উঠে বসলাম। কি ব্যাপার, এক রাতে রুমের এত পরিবর্তন, কিভাবে সম্ভব? ঘুম ঘুম চোখে কিছুই বুঝতে পারছি না। পরক্ষণেই বুঝতে পারলাম এটা আমার রুম নয়, বরঞ্চ আমি অন্য কোনো রুমে। কিন্তু আমি এখানে কিভাবে আসলাম কিছুই বুঝতে পারছি না। জানালার দিকে তাকাতেই দেখলাম ওপাশে একটা দারোয়ান বসে ফোনের কথা বলছে। আমি লোকটার দিকে এগোতে থাকলাম, তবে একটু যেতেই পায়ে বাঁধা সিগারেটটা টানা পড়লো। পায়ের সিগারের দিকে তাকিয়ে বোকার মতো হাসতে হাসতে বললাম, কিরে ভাই, তুই কি আমার বন্ধু না শত্রু? সারাক্ষণ যে কোথাও যেতে এত বারণ করিস। কিছু না ভেবে লোকটাকে একটা ডাক দিলাম। লোকটা বলল, কিছু বলবেন? আচ্ছা ভাই, এটা কোন জায়গা আর আমি এখানে কেন? লোকটা একটু হাসলো, তারপর বলল, পাগল হয়ে পাগলখানা চিনে না? আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। তাহলে সেদিন বাবা মা যা বলেছিল তবে তাই সত্যি হলো। অবশ্য 2 মাস আগে আমাকে প্রথম এমন একটা রুমে এনেছিল। তখন মাঝে মাঝে কয়েকজন ডাক্তার এসে খুব মারধর করতো। এদের ডাক্তার বললে ভুল হবে, কেননা এরা এক একটা জানোয়ার ছিল। আজ আমার নিজের জন্য খুব মায়া হচ্ছে। কারণ সেদিন না হয় মা বাড়ি নিয়েছিল, এখন তো তারাই আবার দিয়ে গেল। আজ তো আমি সবারই পথে কাটা। ঘন্টাখানিক পর ভাবি আসলো। আমি জানি সবকিছুর মাস্টার প্ল্যান ইনিই করেছেন। প্রথম প্রথম বুঝতাম না, তবে এখন সবকিছু ক্লিয়ার লাগে। কিন্তু এমন স্বার্থপর মানুষকে কবু ক্ষমা করতে পারবো না আমি। ভাবি বললেন, কি খবর তুর্য সাহেব, কেমন আছেন? আমি কোন কথা বললাম না। আবার বলল, খুব একা লাগে তাই না? আহারে বেচারার কি কষ্ট। একা থেকে আমার অভ্যাস হয়ে গেছে। তুমি চাইলে আমি একটা হেল্প অবশ্য করতে পারি। কি হেল্প? এখানের একটা মেয়ে আছে, দেখতে একটু পাগল টাইপের, কিন্তু ভালো সার্ভিস দেয়। তোমার একাকিত্বটা দূর করে দিল। বলবো ওই মেয়েকে? সুন্দর আছে দেখতে। না, লাগবে না। ছি, ছি। ভাবি কতটা নির্লজ্জ, মনে মনে। তাহলে কি চাও বলো? আমি কোন কথা বললাম না। তিনি আমার কানে টেছে মুখ এনে বলল, আবার বেশি কিছু চাইতে যেও না। তুমি কি ভেবেছো সম্পত্তির ভাগ পাবে তুমি? না না, আমি থাকতে তা তো হতেই দিব না। এই সম্পত্তি শুধুই আমার স্বামীর। তুমি আমার পথের কাঁটা ছিলে, তাই সরিয়ে দিলাম। এখন তুমি বললে কেউ তোমার কথা বিশ্বাস করবে না, কারণ তুমি পাগল। এই বলে শয়তানি একটা হাসি দিল। তারপর রুম থেকে বেরিয়ে গেল। এতদিন জানতাম ভাবি এগুলো আমার সাথে, কিন্তু কেন করছে এমনটা আজই জানতে পারলাম। তাই বলে সম্পত্তির জন্য নিজের বাবা মার থেকে দূরে সরিয়ে দিল আমাকে। আমি কখনোই ছাড়বো না ওই মানুষটাকে, মনে মনে। প্রচন্ড রাগ আর ক্ষোভ একের পর একটা ঘুষি দিতে থাকি দেয়ালে। হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছিল। আর মা জানালার ওই পাশে দাঁড়িয়ে এগুলো দেখে কান্না করছিল। এতটা আঘাত করেছি যে হাতটা ভালো করে মেলতেও পড়ছে না। কান্নার শব্দটা পেতেই জানালার দিকে তাকিয়ে দেখি মায়ের চোখে পানি। আমি মায়ের কান্না সহ্য করতে পারি না, তাই তোমাকে বললাম, মা তুমি কাঁদছো কেন? মা কোন জবাব দিল না, চোখের পানি মুছে চলে যেতে থাকলো। আমি মাকে অনেকবার ডাক দিলাম, তবে মা একবারও ফিরেও তাকায়নি। ভেবেছিলাম মাকে আজ ভাবির করা নাটকগুলো খুলে বলল, কিন্তু মা আজও ভুল বুঝেই চলে গেল। কতদিন হলো তুর্য তুর্য বলে ডাকে না মা। কতদিন হলো এই পাগলের সাথে একটু কথা বলে না। একজন ডাক্তার আর 4জন লোক আমার রুমে ঢুকলো। একজনের হাতে একটা লাঠি ছিল। ডাক্তার ইঞ্জেকশনে মেডিসিন ঢুকিয়ে নিল। তারপর লোকগুলোকে বলল, ওরে ধরো। 4জন মিলে বিছানার সাথে চেপে ধরলো আমায়। আমি ভয়ে ভয়ে লোকগুলোকে বললাম, কি হয়েছে ভাই, আমাকে এভাবে ধরছেন কেন? ভাই আমি ব্যথা পাইতেছি, প্লিজ ভাই ছাড়েন। একটা লোক আমাকে ধমক দিয়ে বলে, চুপ কর বেটা, এত কথা কসকে? ছাড়ার জন্য কি তোরে ধরছি? ভাই বিশ্বাস করেন আমি পাগল না। এই ষড়যন্ত্র কইরা ভাই আমারই এনে আসে। আমাকে ছাইড়া দেন ভাই। ফাহিম লাঠিটা দেও তো। ডাক্তার ডাক্তার আমাকে পাতে শুরু করে পিঠ পর্যন্ত লাঠি চালাতে শুরু করলো।
আমি প্রচন্ড কষ্টের সাথে লোকটাকে বললাম, ভাই আমার কি দোষ, কেন মারছেন এভাবে? সাধে কি বেটা মারতেছি? টাকার জন্য মারতে হয়, ধরতে হয়, আবার লাগলে বইরেও দিতে হয়। ভাই এমন কোন ইনজেকশন পুশ করা যায় না, খুব অল্প সময়ই যেন মৃত্যু হয় আমার। তবুও ভাই এর মাইরেন না ভাই, ভাইরে আর মাইরেন না, সহ্য করতে পারছি না। না বেটা, তরে ধীরে ধীরে খাইতে হইব, পারমিশন আছে। কে টাকা দিচ্ছে আপনাদের আমাকে মারার জন্য? তরও জানতে হইব না, তুই চুপ থাক, আমাদের কাজ করতে দে। তারপর অমানুষগুলো আমাকে মারতে থাকলো, কিন্তু কেউ শুনলো না আমার কথা। হয়তো আজই আমার জীবনের শেষ দিন। মারতে মারতে লোকটা হাঁপিয়ে পড়লো। আমি অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়লাম। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ফ্লোরে, উঠে দাঁড়াবার মতো শক্তি নেই আমার। হয়তো মৃত্যু আমার নিয়ে এসেছে। হয়তো এভাবেই একদিন লাছানা পড়ে থাকবে। একদিন সবাই দেখবে আমায় খোলা জানালার ওপাশে দাঁড়িয়ে। একটা নার্স এসে আমাকে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। দারোয়ান আর নার্স দুজনে ধরে উঠিয়ে বেড়ে শোয়ালো। তারপর নার্সরা চলে যায়। দারোয়ানটা আমাকে বলল, এখন কি ব্যথা একটু কমেছে ভাইজান? পাগলের শরীরে ব্যথা লাগলেই বা কি? আপন মানুষ বলেই তো মনের ভিতরে হাজারো ব্যথা দিয়েছে, এখন ব্যথা আর ব্যথা মনে হয় না। ভাই, আসলে ভাইজান আপনার কথা শুনলে মনে হয় না আপনি পাগল। আমি আমার জীবনে অনেক পাগল দেখেছি, কিন্তু আপনার মতো দেখি নাই। আপনি তো স্বাভাবিক মানুষের মতোই আচরণ করেন। আসলে ভাই, পরিস্থিতি মানুষকে পাগল বানিয়ে ফেলে। আচ্ছা ভাই, এই এসেছিল আপনাকে দেখতে একটা ম্যাম, উনি আপনার কি হয়? উনি আমার ভাবি হয়। ও আপনার ভাবি হয়, কিন্তু ভাইজান। কিন্তু কি? আসলে ভাইজান, আমি যখন ডাক্তারের ক্যাবিনের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম ম্যাম কথা বলছিল। আমি চলেই যাচ্ছিলাম, একটা কথা শোনার পর দাঁড়িয়ে পড়লাম। বলছিল প্রতিদিন যেন এভাবে মারে আর ঘুমের ইঞ্জেকশন দেয়। আরো বলে ওর মা আসলে কেনভাবেই যেন কাছে না যেতে পারে। কথা শোনার পর মাথায় আকাশ ভেঙে পড়ল। অন্যদিকে তাকিয়ে কান্না চেপে রাখার চেষ্টা করেও ব্যর্থ হলাম। একটা মানুষের জন্যই ভাইয়ের স্নেহ, বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলাম। শেষ আরো পেলাম ছোট্ট বোনের তুচ্ছ তাচ্ছিল্য। ভাবি আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিল সামান্য সম্পত্তির জন্য। একটা অমানুষ হয়েও সবার সামনে ভালো মানুষের মুখোশ পড়েছে। মায়ের মতোই ভালোবাসছিলাম, কিন্তু বিনিময়ে কি দিল আমায়? শুনেছি ভাবি নাকি মায়ের মতোই হয়, কিন্তু কই। আমি পারবো না কখনো ক্ষমা করতে এই মানুষটাকে। আচ্ছা ভাইজান, আপনার কাহিনীটা কি প্রবলখানায় আসে? সে অনেক লম্বা কাহিনী। আমাকে কি বলা যাবে? অবশ্যই বলা যাবে। তাহলে শুনেন। 2 বছর আগে মা বাবার আদরের ছোট্ট সন্তান ছিলাম তখন। ভাইয়াও আমাদের খুব স্নেহ করত। কিন্তু যেদিন থেকে এ বাড়িতে ভাবি আসলো সেদিন থেকে ভাইয়া কেমন অন্যরকম হয়ে গেল। আগের মতো হাত খরচের টাকা দিত না ভাইয়া। বেশি কথা বলতো না, আর আমাকে দেখলে এড়িয়ে যেত। হয়তো ভাবি বলেছিল আমাকে এড়িয়ে চলতে। ভাইয়া আর ভাবির মাঝে মাঝে খুব রাগারাগি হতো। ভাবির অনেক চাহিদা ছিল, মাস শেষে যে টাকা স্যালারি পেত তা দিয়ে কিছুই হতো না। তাই ভাইকে ভাবি বলতো চাকরি বাদ দিয়ে ব্যবসা করতে। কিন্তু ব্যবসা করার মতো টাকা ভাইয়ের কাছে ছিল না। একদিন রাতে ভাইয়া অফিস থেকে যখন বাড়ি ফিরে, ভাবি ভাইয়াকে বলল, দেখো পরিবারের সকল খরচ তো তুমি যোগান দিচ্ছ। ভাবি, তো কি হয়েছে? তুমি বাবাকে বলবে এই বাড়িটা বিক্রি করে টাকা দিতে ব্যবসার জন্য। আর ব্যবসায় ইনভেস্ট করলে তো আমরা খুব সহজেই ধনী হয়ে যাব। তারপর আমাদের সুখ হবে সাগরের মতো, কোন কুল কিনারা থাকবে না। আর আপাতত না হয় কোন ভাড়া বাসায় থাকলাম। জি না, এটা আমি করতে পারবো না। এই বাড়িটা আমার নয়।
এটাতে বাবা মা সবাই থেকে, তাছাড়া যেদিন বাবা আমাদের দুই ভাইকে ভাগ করে দিবে সেদিনই আমার ভাগেরটা আমার হবে। তুই তোর ছোট ভাই এর তোর পরিবার নিয়ে থাক, আমি আর তোর সংসার করবো না। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো, তুমি কেন বুঝতে পারছো না? ব্যবসায় ইনভেস্ট করে যদি লস হয় তারপর তো রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। আর বাবা এটা কোনোভাবেই মানবেন না। তুমি একটু বুঝার চেষ্টা করো লামহা। ভাবি গাল ফুলিয়ে রাখলো, কোন কথা বললো না। সকালে যখন জগিং করে বাড়িতে প্রবেশ করছিলাম, তখনই ভাবি একটা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। আমার পাশ কেটে গেল, তবে কথা বলা তো দূরের কথা, ফিরে তাকালো না। আমি পেছনে থেকে ভাবি বলে প্রজেক্টে ডাক দিলাম। তারপর দাঁড়িয়ে গেল আর আমার সামনে আসলো। তার সরিকে আমি ডাক দিতে বলছি। তোরা এক একটা না ছোট লোক, মোড়টাই নষ্ট করে দিছে। এই বলে চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। সকাল সকাল ভাবির এমন আচরণ আশা করিনি। মন খারাপ করে নিজ রুমে গিয়ে শুয়ে পড়লাম। আর ভাবতে থাকলাম আমার দোষটা আসলে কি ছিল। আজ 1 মাস হয়ে গেল ভাবি বাড়ি আসলো না। ভাইয়া এখন অনেক রাত করে বাড়ি ফিরে, আর বেলকুনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকে। যে ভাই সবসময় বারণ করতো সিগারেট না খেতে, সেই ভাই আজ নিজের যত্ন নেয় না। নিজ চোখে ভাইয়ের কষ্ট সহ্য করতে পারছিলাম না। ভাইয়ের সাথে ছাদে বসেছিলাম, তখন আমি বললাম, ভাইয়া চলো না আমরা ভাবিকে বাড়িতে ফিরিয়ে আনি। না রে ছোট, ও নিজ ইচ্ছায় যদি না আসে আমি আর যাবো না। কিন্তু ভাবিকে ছাড়া যে ঘরটা খালি খালি লাগছে। অনেক বলার পর ভাবিকে ফিরিয়ে আনতে রাজি হয় ভাইয়া। সকাল হতেই রওনা দেই বাসে করে। তারপর পৌঁছে যাই। তবে কষ্টটা তখনই হলো যখন ভাবি আমাদের অপমান করে তাড়িয়ে দিল। দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বাড়ি ফিরি আমি আর ভাইয়া। 3 মাস পর কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে অবাক হলাম ভাবি আর তার ছোট ভাইকে দেখে। এটা ওনার ফুফতো ভাই নিলয়, ভাইয়ের বিয়েতে এসেছিল। ভাবিকে ভীষণ হাসি খুশি দেখাচ্ছে। আমি ভেতরে আসতে বললাম। ভাবিকে দেখিয়ে মিলি এসে জড়িয়ে ধরল। মিলি বলল, তোমাকে কি যে মিস করেছি ভাবি। আমি জানতাম তুমি আসবে। না এসে কি পারা যায়? আমার এই মিষ্টি ননদটা বলবে আর আমি আসবো না। এটা বলেই ওরা হাসতে থাকলো। আমার তো এইসব নাটক একদম ভালো লাগছিল না। সেদিন কত করে বলেছিলাম আসতে আমি আর ভাইয়া, সেদিন আসলো না, উল্টো অপমান করে তাড়িয়ে দিল আমাদের। আর মিলির কথায় নাকি চলে এলো, এক ধন্যাটা আর কি। তখন নিলয় আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, নিলয় ভাবির ছোট ভাই। হাই তুর্য, কি অবস্থা, কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালোই আছি। আচ্ছা চলো ছাদে যাই। ছাদে তো যাওয়াই যায়, তার আগে তুমি ফ্রেশ হয়ে নাও, জার্নি করে আসলে। ওকে। বাবা টিভিতে খবর দেখছিল। তখন ভাইয়া এসে বাবার পাশে বসলো। বাবা চোখ থেকে চশমা খুলে ভাইয়াকে বলল, তুমি আজকাল অফিসে যাচ্ছ না কেন? কয়দিন ছুটি নিয়েছি বাবা। ছুটি নিয়েছো, কিন্তু কেন? তোমার শরীর খারাপ নাকি? না বাবা, আসলে কয়টা দিন পরিবারের সাথে সময় কাটাতে চাই, তাছাড়া অফিস যেতে যেতে বোর হয়ে যাচ্ছিলাম। বাবা ভ্রু কুঁচকে ভাইয়ের দিকে তাকালেন। ও আচ্ছা, তুমি কি কিছু বলতে চাও? আসলে বাবা আমি আর ওই জবটা করব না, আমি ব্যবসা করতে চাই। তুমি ব্যবসা করবে? সিদ্ধান্ত কার? না ভালোই। যদি তোমার ব্যবসা মন বসে তবে তাই করো। কিন্তু বাবা যে টাকা রোজগার করতাম তা দিয়ে তো সংসার চালিয়ে শেষ। এখন ব্যবসার জন্য তো ভালো একটা অ্যামাউন্ট দরকার। তাই বলছিলাম বাড়িটা বিক্রি করে যদি টাকা দিতে। আপাতত ভাড়া থাকলাম, পরে না হয় ব্যবসার টাকা দিয়ে এর থেকে বড় বাড়ি করব। সজীব, তোমার বিবেক বুদ্ধির যে এত অধপতন হয়েছে আমি জানতাম না। এই বাড়িটা আমি দিনরাত পরিশ্রম করে তিলে তিলে বানিয়েছি। আর তুমি কিনা বিক্রি করে দিতে বলছো? আমি এই বাড়ি বিক্রি করব না, এটাই আমার শেষ কথা। ভাইয়া মুখখানা গোমড়া করে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ভাবি, আমাকে রেখেছো? ঘুম আসো। শোন নিলয়, যতদিন এখানে আছে তোর রুমেই থাকবে। তাহলে ভাবি আমি কোথায় থাকবো? কেন, তুই গেস্ট রুমে থাকবি? কিন্তু ভাবি গেস্ট রুমে তো অনেক ময়লা জমে আছে। পরিষ্কার করে থাকতে পারলে থাক, নয়তো বাড়ির বাইরে রাস্তায় ঘুমাতে পারিস।
ভালো ঘুম হবে। না ভাবি আমি গেস্ট রুমেই থাকতে পারবো। এই বলে চলে এলাম। শুয়ে শুয়ে শ্রেয়ার সাথে চ্যাট করছিলাম। প্রিয় পাঠক, শ্রেয়া আমার লাভ বার্ড। আমি শ্রেয়াকে মেসেজ করলাম, বেবি চলো না কাল কোথাও ঘুরতে যাই আমরা। অনেক দিন তো কোথাও যাওয়া হয় না। আমি, শ্রেয়া, কিন্তু কোথায় যাব? কোন এক অজানায় হারিয়ে গেলাম দুজন। তুমি শুধু একটা কালো শাড়ি আর কপালে কালো টিপ পরে এসো। আমি, শ্রেয়া, অজানা জায়গাটার কি কোন নাম নেই বেব? আছে কিন্তু বলা যাবে না। ধরে নাও সারপ্রাইজ। কাল আমার সাথে গেলেই দেখতে পারবে। আমি, শ্রেয়া, ওকে। শ্রেয়াকে বাই বলে ঘুমিয়ে পড়লাম। বিকালে শ্রেয়াকে নিয়ে ঘুরতে গেলাম এক অন্য দুনিয়ায়, যেথায় শুধু হারিয়ে যেতে মন চায়। শ্রেয়ার একটা ইচ্ছে ছিল সাদা কাশফুলের মাঝে হাঁটবে। তাই তো সারপ্রাইজ দিলাম। শ্রেয়াকে আজ বেশ সুন্দর লাগছে, যেন কাশফুলের দেশে আকাশ থেকে পরিটা নেমে এসেছে। ওর হাত থেকে পড়ে যাওয়া জাদুর কাঠিটা আমি তুলে দিলাম। পরিটা একটা মুচকি হাসি দিল, তারপর হাসিটা যেন আমার বুকে ছুঁড়ে মারলো। আমি বুকে হাত দিয়ে পরিটার দিকে তাকিয়ে থাকলাম। এই দুর্য কি হলো, শ্রেয়া? আমি ঘর থেকে ফিরে এলাম। কই কিছু না তো। শ্রেয়া কাশফুলগুলো দেখে অনেক খুশি হয়েছে। ও দুর্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে আমাকে জড়িয়ে ধরলো। আমিও শ্রেয়াকে জড়িয়ে ধরলাম। আজ দুজন খুব কাছাকাছি, বিন্দু মায়ের দূরত্ব নেই আমাদের মাঝে। ঠোঁটগুলো আজ চাচ্ছিল শ্রেয়ার ঠোঁটের মিষ্টি স্বাদ পেতে। মিশেই যাব দুজন দুজনাতে, তখনই শ্রেয়া আমার বুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর দৌড় চলে যায়। আমি এলোমেলো চুলগুলো হাত দিয়ে ভাঁজ করছি, তখন শ্রেয়া পেছনে তাকিয়ে একটা হাসি দিল। মুখটাতে লজ্জার একটা চাপ পড়েছে। তারপর আমি শ্রেয়ার হাতটা ধরে হাঁটতে থাকলাম। শ্রেয়াকে বাড়িতে দিয়ে আমি বাসায় আসলাম। আজকের তোলা ছবিগুলো আমার ডায়েরির ভিতরে রেখে দিলাম। তারপর গিটারটা নিয়ে গান গাইতে থাকলাম। ওইদিকে ভাবি রান্না করছিল, তখন রান্নাঘরে নিলয় গেল। নিলয় ওর আপুকে বলল, আপু তুই কি চাষে বাড়িটা ভাগ কেউ পায়? না। কিন্তু কি হয়েছে ঘটনা বল। বলছি এ বাড়িটা দুই ভাইয়ের মধ্যে সমান ভাগ হবে। আর যদি তুর্যকে সরিয়ে দেওয়া হয় তাহলে তো আর কোন ঝামেলা থাকলো না। আর একদিন না একদিন তো বাড়িটা দুলাভাইয়ের হবেই। তারপর তুই শুধু নিজের নামে লিখে নিবি। সে না হয় নিলাম, কিন্তু তুই কি পাগল হয়েছিস মানুষ মেরে খুনি হব, তারপর তো জেলে পুঁতে মরতে হবে। আরে আপু মারবো কেন? একটা প্লেন আছে আমার, শুনবি? ওকে বল। প্লেনটা শোনার পরে ভাবির মুখে হাসি ফুটলো। তোর মাথায় এত বুদ্ধি কই থেকে রে? আপু বুঝতে হবে না ভাইটা কার। আর শোন আমার একটা জিনিস চাই। কি চাস বল শুধু। একটা বাইক। ওকে আমি দিব তোকে বাইক, তুই শুধু কাজটা করে দে। রাতে শুয়ে শুয়ে ফোন টিপছিলাম, তখন দরজার বাইরে থেকে কেউ টোকা দিল। আমি দরজা খুলে, আরে নিলয়, আসো রুমে আসো। তারপর রুমে এসে বেডে বসলো। ও তুর্য, শুনেছি তুমি ভালো গান, তা আমাকে গান শোনাবে না? পরে শোনাই একদিন। না, আজকেই শোনাবে, চলো। কোথায়? ওই রুমে চলো, এখানে অনেক ময়লা। এই রুমটা অনেকদিন ধরে পড়ে আছে তো, কিছুটা পরিষ্কার করেছি, তো আরো করবো কাল। তুমি ওই ঘরেই চলো, ওখানে একসাথে শোব। এত করে যখন বলছো তাহলে চলো। গিটারটা হাতে নিয়ে একটা গান গাইলাম। আমি তো অনেকদিন আকাশে তারা গুনি না। আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না। আমি তো তোমাদের পথের কাটা হয়ে আচমকা গ্রিনের মাঝে বেঁচে থাকা দায়। গান শেষে নিলয় বলল, তুমি এত সুন্দর করে গান গাও, না শুনলে জানতামই না। আমি হেসে বললাম, গান গাইতে আমার ভালো লাগে তাই একটু একটু চেষ্টা করি আর কি। গিটার বাজানো শেষে ঘুমিয়ে পড়লাম বেডে নিলয়ের সাথেই। রাত যখন 4টা বাজে, আমি ঘুমাচ্ছিলাম, তখন নিলয় উঠে পড়লো। একটা ইঞ্জেকশন আমার হাতে পুশ করলো নিলয়। আমি ঘুমের ঘোরে মনে করছি মশা কামড়িয়েছে। আমি যখন হাত দিই ওখানে তখন তারও হাত অনুভব করি। চোখ মেলে তাকিয়ে দেখি নিলয়, কিন্তু ততক্ষণ দেরি হয়ে গেছে। আবারও চোখখানা বন্ধ হয়ে যায়।
20 মিনিট পর উঠে বসে পড়ে আমি নিলয়ের দিকে তাকিয়ে নিজের চুলগুলো নিজেই টানতে থাকলাম আর চিৎকার করতে থাকলাম। আমি কেমন অস্বাভাবিক হয়ে গেলাম। নিলয় আমার দিকে তাকিয়ে হাসতে থাকলো। টেবিলে রাখা বইগুলো মেলতে থাকি, এমনকি নিজের প্রিয় গিটারটাও ভেঙে ফেলি। নিলয় চিৎকার করে বলছে, আপু, দুলাভাই আমাকে বাঁচাও, মেরে ফেলো। আমি গিটারের হাতলটা নিয়ে এগুতে থাকি নিলয়ের দিকে। নিলয় দরজার কাছে গিয়ে খুলে ফেললো। আমি বাড়িতে দিতেই তখন ভাই আর বাবা এসে আমাকে ধরে ফেললো। কিন্তু আমাকে ধরে রাখতে পারছে না, তারা দুইজন মিলে আমাকে অনেক মারধর করলো, তারপর চেয়ারের সাথে বেঁধে ফেললো। মা দূরে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারছে না আমার কি হয়েছে, কিন্তু মা কান্না করেই যাচ্ছে। ছোট বোন আর ভাবি মিলে সান্ত্বনা দিচ্ছে, কিছু হবে না। নিলয় কান্না করতে করতে বলল, দুলা ভাই, আপনারা যদি না আসতেন আমাকে আজ মেরে ফেলতো পাগলটা। আমি আগে জানলে আপু তুলের বাসায় আসতাম না। আপু নিলয়কে একটা চড় দিয়ে বলে, তুর্য পাগল কেন হতে যাবে? তুই কি ওকে কিছু বলেছিস? না আপু, আমি শুয়েছিলাম তখন ও আমার রুমে এসে বলে আমি এখানে থাকবো। আমি ওরে বলি আচ্ছা আসো। তারপর রাতে ওর গান শুনে ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে ও আমাকে বেড থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি চোখ খুলে তুরোর এমন অস্বাভাবিক আচরণ দেখি তোমাদের ডাক দেই। আজ যদি আপনারা না আসতেন আমাকে হয়তো মেরে ফেলতো, এই বলে নিকা কান্না করতে থাকে। কথাগুলো শুনে মায়ের কান্নার মাত্রা আরো বেড়ে গেল। ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো আমি কেন ওকে মারতে চাইছিলাম, কিন্তু তখনও আমার হুঁশ ছিল না। আমি কোন কথা বললাম না। আবার চেঁচিয়ে বলল, কি হয়েছে ধরো। আমি বললাম, গরম মাথা। ভাইয়া বলল, কি বললি, কেন মারবি ওকে, কিছু কি বলেছে তোকে? এমনই। আমি আবারও সেন্সলেস হয়ে গেলাম। মা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। ভাবি সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি ওর কিছু হতে দিব না, যেভাবেই হোক ওর ট্রিটমেন্ট করাবো। মা কান্না করতে করতে বলল, বৌমা তুমি একটা কিছু করো, আমার ছেলেকে বাঁচাও। মা তো কোনভাবেই মেনে নিতে পারছে না আমার এমন অবস্থা। মেন্টাল হাসপাতালে ফোন করা হলো। ভোরের দিকে আমাদের বাসার সামনে একটা অ্যাম্বুলেন্স আসলো। এগুলো ভাবি আগে থেকে প্লেন করে রেখেছে। কিছু লোক মিলে আমাকে ধরে নিয়ে গেল। ডাক্তাররা বুঝুন বাজুন বুঝিয়ে বলল এখানে রেখে যেতে হবে। সৃষ্টিকর্তাকে ডাকুন, সুস্থ হতে পারে। তারপর মাঝে মাঝে ভাবি ডাক্তারদের টাকা দিত আর বলতো আমার সাথে যেন কেউ কথা বলতে না পারে। কেউ যদি আমাকে দেখতে আসে তখনই যেন ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় আমাকে। মায়ের কথায় একবার বাড়ি নেওয়া হয়, তবে আবারও ভাবির কঠোর ষড়যন্ত্রের কারণে এখানে আসতে হলো। জানি না শ্রেয়া এখন কেমন আছে, কোথায় আছে। কতদিন এলো মুখখানি দেখি না। দারোয়ানটা আমার কাহিনী শুনে কান্না করে দেয় আর বলে, ভাইজান আপনার জীবনে এত কষ্ট, জানি না আপনি কিভাবে বেঁচে আছেন। তবে একটা কথা, আপনি প্রতিশোধ চান না যাবের জন্য আপনার? এমন হলে জীবনটা চাইলেই বা কি, এর জীবন তো একটা জেলখানায় বন্দি হয়ে গেছে। আমি যদি আপনাকে ছেড়ে দেই, কিন্তু আমি আপনাকে বিনিময়ে কি দেব? আমার কাছে তো কিছুই নেই। ভাইজান, আমি যদি আপনার জীবন রক্ষা করতে পারি তবেই আমি ধন্য, আমি কিছু চাই না। রাতের আধারে লুকিয়ে চলে যাচ্ছি অন্য কোন শহরে। বাসের সিটে বসে জানালার দিকে তাকিয়ে আছি। সবাইকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে দারোয়ান ভাইটাকে, যে আমাকে নতুন করে বাঁচার পথ দেখালো। বাবা মায়েরও অবশ্য কোন দোষ নেই। আমি জানি সবাই ভুলে গেলেও মা এখনো ভুলেনি আমায়। যদি ভুলেই যেত তবে শত বাধার পরও পাগলখানায় দেখতে আসতো না। 4 ঘন্টা পর বাসটা থামালো একটা স্টেশনে। আমি নেমে গেলাম, তবে জানি না কোথায় যাব। তাবুও হাঁটতে থাকতে থাকলাম অজানা পথে। রাতের আধারে শহরটা আবার নতুন করে সাজে। গলিতে গলিতে হয় কত পাগলের আস্তানা। একটা দোকানের বেঞ্চে ঝড়ো হয়ে শুয়ে পড়লাম। ক্ষুধার যন্ত্রণায় ঘুমও আসছে না। জানি না কেন চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সকালে ঘুম ভাঙি কারো লাথি খেয়ে। ঘুমের মধ্যেই শরীরে ব্যথা অনুভব করছি। চোখ খুলে তাকিয়ে দেখি নিচে পড়ে আছি, আর নাকে হাত দিতেই বুঝতে পেলাম রক্ত বের হচ্ছে।
শরীরে ব্যথা করছে তবুও উঠে দাঁড়ালাম। দোকানের মালিক লাঠি হাতে বলছে, এই পাগলেই যে এখান থেকে, কোত্থেকে যে পাগল ছাগল আসে এইসব, এইগুলোর জন্য আরো বেচাকেনা হয় না। না জানি কোন পাপ করছে, এখন শাস্তি সবাইরে দিতেছে। মারবো কিন্তু যা এখান থেকে। লোকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো শুনছিলাম। জানি না কোন পাপের শাস্তি আমার কপালে লেখা ছিল। এক মায়ের সৃষ্টিকর্তা বলতে পারবে। বাস স্ট্যান্ডের ওদিকে যেতে থাকলাম। নিজেকে আর নিজের কাছে খুব অপরিচিত লাগে। মিথ্যা শহর ছেড়ে চলে এসলেও ময়লা ছেঁড়া পরনের কাপড়গুলো আর বড় বড় চুল দাড়ি, এগুলো তো সবার কাছে পাগলের পরিচয়। বাস স্টেশনে বসে বসে বাস গুনছিলাম। এমন সময় একটা লোক একটা কথা আর বার এনে আমাকে দিল। পেটের ক্ষুধায় বড়তেই খেতে থাকলাম। হঠাৎ চোখ পড়লো একটা দোকানের সামনে শ্রেয়ার দাঁড়িয়ে আছে। ওর হাত ধরে আছে একটা ছোট্ট ছেলে। কিছুক্ষণ পর দোকানিটা কিছু চকলেট আর চিপস দেয়। ছেলেটাকে সেগুলো হাতে দিয়ে দোকানিকে টাকা দিল। আমি কেন জানি মেনে নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছিল। অনেক প্রশ্ন নিজেকে নিজেই করছি। তবে কি শ্রেয়াকে হারিয়ে ফেললাম? কম্পিত হৃদয় নিয়ে শোয়ার পাশে গিয়ে দাঁড়ালাম। শ্রেয়া ছোট্ট ছেলেটাকে চিপস খাওয়াতে ব্যস্ত। আমাকে দেখার পর তাকিয়ে রইল। আমার গালে হাত রেখে কান্নার স্বরে বলল, এ কি অবস্থা তোমার? কই ছিলে তুমি এতদিন? আমি তোমাকে কত কল করেছি, কত মেসেজ করেছি। তোমার বাসায়ও গিয়েছিলাম, তোমার ভাবি বলেছিল তুমি নাকি বিদেশ চলে গেছো। কিন্তু আমার মন তখনও বলছিল তুমি আমাকে এভাবে ছেড়ে যেতেই পারো না। কান্না মুছে আবারও বলতে লাগলো, কত খুঁজেছি তোমায়, সত্যি করে বলো না তোমার কি হয়েছে। তুর্য ওই তুর্য। আমি হাজারটা প্রশ্নের একটা উত্তর দিলাম। বাবুটা কি হয় তোমার? ওর বাবা মা নেই, এদিকের গলিতে থাকে ও আর ওর বড় বোন। আমি মাঝে মাঝে ওদের বাসায় যাই ওরে দেখতে। ও, কিছুটা স্বস্তি পেলাম। তারপর বাচ্চাটাকে ওর বোন এসে নিয়ে গেল। তারপর আমি শ্রেয়াকে বললাম, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব, তবে চল এদিকে বসি। ওকে। শুরু থেকে শেষ পর্যন্ত সব বলতে থাকলাম। শ্রেয়া সবকিছু শোনার পর অনেক কষ্ট পেল। হয়তো সত্যিকারের ভালোবাসা তখনই হয় যখন সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। তারপর বলল, চলো আমার সাথে। শ্রেয়া একটা শপের ভেতর ঢুকল। অনেকগুলো শার্টি প্যান্ট পাঞ্জাবি আরো কত কি নিয়ে নিল। আমি শ্রেয়াকে জিজ্ঞেস করলাম, এগুলো কার জন্য? কেন আমার বরের জন্য। খুব তাড়াতাড়ি বুঝছো আমাদের বিয়ে, দেশের বাইরে থাকে তাই আমাকে বললো মার্কেট করে নিতে দেয় আর কি। আমি চুপ হয়ে গেলাম। এই বোধহয় হারিয়ে ফেললাম শ্রেয়াকে। শ্রেয়া, আমি আজ আমার ভালো লাগছে না, আমি বরং চলে যাই। কোন যাওয়া যাবি হবে না তো। এই নাও শার্ট আর ওই প্যান্টটা না চেঞ্জ করে আসো যাও। এগুলো তো তোমার বরের জন্য, আমি কেন পরবো? এত কথা না বলে যাও তো তুমি। আমি নতুন শার্ট প্যান্ট পরে যখন বের হলাম তখন শ্রেয়া বলল, ওয়াও তোমাকে বের মানিয়েছে, কিন্তু মিসিং তো আছে অনেক কিছুই। তারপর শ্রেয়া আমাকে একটা সে বড় সেলুনে নিয়ে গিয়ে হেয়ার কাটিং দিয়ে দেয়। আরো কত কি কিনে। দিন শেষে আমার হাতে একটা বস্তা তুলে দেয়। আমি শ্রেয়ার সাথে আস্তে আস্তে বললাম, আচ্ছা শ্রেয়া, তোমার বরের হেয়ার কাটিং আমার মাথায় কেন দিয়েছে? আরে বোকা, বুঝো না তুমি? আমার বরের সামনে তোমাকে নিয়ে গিয়ে সিম্বল দেখাবো, যদি পছন্দ হয় এই হেয়ার কাটিং দিবে। সমস্যা কোথায়? মন খারাপ করে। ও প্রমিক থেকে হেয়ার কাটিং এর সিম্বল হয়ে গেলাম। মনে মনে একটা বড় বাড়ির ভিতর শ্রেয়া ঢুকে পড়লো। আমি শ্রেয়াকে বললাম, শ্রেয়া, এটা কি তোমার হবু বরের বাড়ি? তুমি একদম ঠিক ধরতে পেরেছো। তাহলে আমি বরং চলে যাই, আমার একটা কাজ আছে। এক কাপ কফি তো খেয়ে যাও। না, আরেকদিন। এই বলে চলেই যাচ্ছিলাম, পেছনে থেকে আবারও ডাক দিল, কই যাও তুমি? আর শোন, এটা আমাদের বাড়ি আর আমার হবু বড় সামনে আছে। আমি আশেপাশে তাকিয়ে কাউকে পেলাম না, শুধু দারোয়ান চাচা ছাড়া। কই কাউকেই তো দেখছি না আমি। তাহলে কি দারোয়ান যাই?
চোখ দুটি বড় বড় করে আমার দিকে তাকালো। আমার বুকে আঙ্গুল দিয়ে বলল, এই পাগলটাই হলো আমার হবু বর। শ্রেয়া আমার হাত ধরে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে গেল। একটা লোক সোফায় বসে খরবের কাগজে চোখ বুলেছিল। আমি শ্রেয়ার বাবাকে কখনো দেখিনি, তবে আমার মনে হয় ইনি শ্রেয়ার বাবা। শ্রেয়া আগে ওর দাদার সাথেই থাকতো, তবে ওর দাদার মৃত্যুর পর এখানে চলে আসে। শ্রেয়া বলল, বাবা, তোমাকে বলেছিলাম না তুরোর কথা? ওই তুর্য। ও হ্যাঁ হ্যাঁ বলেছিলি। বাবা, বসো তুমি। তোমরা তাহলে কথা বলো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। শ্রেয়া শ্রেয়া চলে যেতেই, তুমি তাহলে সেই তুর্য? তোমার কথা শ্রেয়ার মুখে অনেক শুনেছি। হ্যাঁ আঙ্কেল, আমি তুর্য। তুর্য, তুমি এতদিন কোথায় ছিলে বলতো? তোমার জন্য আমার মেয়ে কত না কষ্ট পেয়েছে, দিনের পর দিন তোমার জন্য কান্না করেছে। আমি সবকিছু সহ্য করতে পারি, আমার মেয়ের চোখের পানি একদম সহ্য করতে পারি না। শ্রেয়ার জন্মের সময় ওর মা মারা যায়, তার খুশির জন্য আমি দ্বিতীয় বার বিয়ে করিনি। আঙ্কেল, আমার সাথে এতদিন যা হয়েছে সবকিছু খুলে বললাম। তিনি চোখ থেকে চশমাটা খুলে আমায় বললেন, একটা পরিবার কিভাবে এমনটা করতে পারে? তোমার নিজের আপন মা বাবা, এমনকি আপন ভাই বোন ও বিশ্বাস করলো না, শুধুমাত্র একটা বাইরের লোকের কথায় তোমার জীবনটাকে নষ্ট করে দিল। একটা দিন তোমার কেমন কেটেছে কেউ জানতে চাইল না। এটা বলে তিনি কিছুক্ষণ ভেবে আমাকে বললেন, আমি চাই তুমি অতীতটাকে ভুলে যাও, আর দেশের বাইরে পড়াশোনাটা শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করো। আমি সবকিছুর ব্যবস্থা করতেছি। আমি আঙ্কেল, আসলে কিভাবে কি? তোমাকে কিছুই করতে হবে না। আমার ওখানে পরিচিত লোকজন আছে। তুমি ওইখানে যেয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করো এবং নতুন করে শুরু করো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি আমার জন্য যা যা করতেছেন তার আমি একদিন শোধ করে দিব। আঙ্কেল আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তারপর আঙ্কেলের সাথে কথা বলে শেষে শ্রেয়া আমাকে নিজ ছাদে চলে যায়। শ্রেয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে আবারও চলে যাবে? তুমি পাগল হও, ফকির হও, যেমনই হও না কেন, আমি তোমার সাথে থাকতে চাই। এটা বলে বলে ফুপিয়ে ফুপিয়ে আরো কান্না করতে থাকে। আরে পাগলি, কয়টা দিনই তো আমার জন্য অপেক্ষা করো। সেখানে যেয়ে তুমি আমাকে ভুলে যাবে না তো? আমি মরে যাব, তারপরও তোমাকে ভুলবো না কখনো। শ্রেয়ার কপালে চুমু দিয়ে বললাম। এর কয়দিন পর আমি আমেরিকা চলে যাই। সেখানে গিয়ে আমি কঠোর পরিশ্রম করতে থাকি। মাঝে মাঝে যখন পরিবারের কথা মনে পড়তো অনেক কষ্ট পেতাম, তবে পরক্ষণে এই যন্ত্রণা আমাকে অনুপ্রেরণা দেয়। 5 বছর পর আজ আমি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। এখন আমি দেশের টপ ব্যবসায়ীদের মধ্যে একজন। দেশের অধিকাংশ প্রতিষ্ঠানগুলো আমাদের কোম্পানির আন্ডারে কাজ করে। গাড়ি বাড়ি টাকা পয়সা এখন কোনো ভার নাই। বুক বাজারে শূন্যতা, শুধু বাবা মা পরিবারের ভালোবাসা। বিশেষ করে মায়ের কথা খুব মনে পড়ে। আমি এখন শ্রেয়াকে নিয়ে একটা নতুন জীবন শুরু করেছি। যে মানুষরা আমার বিপদে সবসময় পাশে ছিল, কেউ আমায় না বুঝলেও সে আমায় বুঝছে। সে আমার জীবনের সব থেকে দামি। একটা সময় কারণ ছাড়া কত অত্যাচার সহ্য করেছি। হাজারবার বলার পরেও কেউ আমার কথা একটিবারও বিশ্বাস করেনি। 6টা মাস এই পৃথিবীর মাঝে নরক দেখেছি। আজ অতীতটাকে মেরে নিজেকে এখন বদলিয়েছি। এখন আরো ভালোবাসা হারিয়ে পেয়েছি, হাজারো মানুষের ভালোবাসা, সম্মান। একটা কথা, নিজেকে অন্যের সাথে তুলনা করবে না। আপনি আপনার নিজস্ব উপায়ে অনন্য এবং বিশেষ। কাউকে এমন মনে করতে দেবেন না যে আপনি যথেষ্ট নন। নিজেকে হাল ছেড়ে দেবেন না। আপনার কাছে দুর্দান্ত জিনিস করার ক্ষমতা আছে। মনে রাখবেন, আপনি আপনার পথে আসা প্রতিটি ভালো জিনিসের যোগ্য। গল্প ফিরে আসা যাক। আজ কোম্পানিতে কিছু লোক নিয়োগ করা হচ্ছে। আমি কেবিনে বসে মনিটরিং করছিলাম, তখন সিসি ক্যামেরাতে একটা লোককে দেখে বেশ পরিচিতই লাগছিল। ভালো করে দেখার পর চিনতে পারলাম, সে আর কেউ ছিল না, আমার ভাই। ইন্টারভিউ শেষে ম্যানেজার আমার কেবিনে আসলো। আমি ম্যানেজারকে বললাম, আজ আমাদের অফিসে মিস্টার সজীব আহমেদ নামে কেউ ইন্টারভিউ দিতে এসেছিল। আপনি ওনার বায়োডাটা নিয়ে আসেন। ওকে স্যার।
আমি ভাইয়ের বায়োডাটা দেখে ভাবছি, ভাইয়া তো ভালো একটা জব করতো, তবে কেন একটা সামান্য পোস্টের জন্য এখানে ইন্টারভিউ দিতে এসেছে? তাহলে কি পরিবারে কোন ঝামেলা হয়েছে? পরে আমার লোকদের কাছ থেকে জানতে পারলাম, বাড়িতে মা অনেক অসুস্থ, ভাইয়ের চাকরিটা আর নেই। বাবা এই বয়সে এসেও রোজগার করছে। মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। 4 বছর আগে ভাবি সমস্ত টাকা পয়সা সয় সম্পত্তি নিয়ে পালিয়ে গেছে। মায়ের অসুস্থতার কথা শোনার পর আমার অনেক কষ্ট হচ্ছিল। তাই ভাইয়ের চাকরিটা আমাদের অফিসে কনফার্ম করি, কেননা আমার মাকে আমি আমি হারাতে চাই না। কাছে থাকতে হয়তো পারিনি, তবে দূর থেকে হলেও মায়ের মুখটা হয়তো কখনো দেখতে পারবো। আজ কতটা বছর মায়ের মুখটা দেখি না। জানি না এই পাগলটার কথা কি মায়ের মনে আছে কিনা। ম্যানেজার আমার কথা মতো ভাইকে ডেকে, সজীব সাহেব এই চেকটা ধরেন, এতে কিছু টাকা আছে। কিন্তু স্যার, এখনো তো আমার মাস শেষ হয়নি, কিন্তু অ্যাডভান্স টাকা দিচ্ছেন। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি আপনার মায়ের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আর এতে সামান্য কিছু টাকা আছে। এই সময়টাতে আপনার অনেক টাকার প্রয়োজন। আপনি এটা রাখেন, লাগবে। ভাইয়ের চোখে জল চলে আসলো। সজীব সাহেব, আপনি কাঁদছেন কেন? স্যার, জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো মহান কাউকে দেখিনি। আত্মীয় স্বজন যারা ছিল, যখন শুনেছে মায়ের অসুস্থতা আর আমাদের পারিবারিক অবস্থা, তখন থেকে সবাই যোগাযোগ বন্ধ করে দিয়েছে। রাস্তায় যতবার দেখা হয়েছে কারোর সাথে পাশ কেটে চলে গেছে। আজ মায়ের ঔষধ কেনার জন্য কোন টাকা ছিল না। স্যার, আপনি আমার মায়ের জন্য যা করলেন কখনো ভুলবো না। আপনি আমাদের কোম্পানিতে জব করছেন, এইটুকু আমাদের দায়িত্ব কর্তব্য থেকে করতেই পারি। আপনি বরং কিছুদিন ছুটি নেন, এখন আপনার মায়ের পাশে থাকা খুব দরকার। মায়ের সেবা করেন। ধন্যবাদ স্যার। গল্পটি বোঝার সুবিধার্থে বড় ভাইয়ের ক্যারেক্টার থেকে নিজের ক্যারেক্টারে আসা হলো। অফিস শেষে বাসায় এসেও আমার ভালো লাগছে না। আজ মায়ের এত বড় একটা অসুখ হয়েছে, কিন্তু কিছুই করতে পারছি না। না পারছি মায়ের সামনে যেতে, না পারছি মাকে জড়াই ধরে কান্না করতে। খাবার টেবিলে কত রকমের খাবার, কিন্তু এগুলো আজ মুখে যাবে না। আমাকে এভাবে খাবার রেখে বসে থাকতে দেখে শ্রেয়া বলল, তোমার কি হয়েছে বলতো? কদিন ধরে দেখছি অফিস থেকে আসার পর মুখ গোমড়া করে থাকো। সত্যি করে বলো না, কি হয়েছে তোমার? শ্রেয়া, আমার কিছু হয়নি। আমাদের অফিসের একটা এমপি এর মা অনেক অসুস্থ, 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। লোকটা আমাদের অফিসে সামান্য একটা পোস্টে আছে। এতগুলো টাকা উনি কোথায় পাবে? আমি, ও আচ্ছা, এই কথা। এই জন্য মন খারাপ করে থাকলে হবে, কিছু তো একটা করতে হবে ওনার জন্য। তুমি একটা কাজ করো, ওনার মায়ের চিকিৎসার জন্য যত টাকা লাগে দিয়ে দাও। আর যদি সময় হয় ওনার মাকে দেখে আসবে, কেমন? কোম্পানির ওনার হিসেবে এটা তোমার দায়িত্ব, কর্তব্য। শ্রেয়া, তুমি ঠিক বলেছ। আমিও এটাই ভেবেছি, যে করেই হোক মাকে বাঁচাতে হবে মনে মনে। গল্পটা বোঝার সুবিধার্থে নিজের ক্যারেক্টার থেকে ভাইয়ের ক্যারেক্টারে যাওয়া হলো। আজ মায়ের অপারেশন হবে। বাবা, ভাইয়ের সব মিলিয়ে 1 লক্ষ টাকার মতো হয়েছে, কিন্তু আরো অনেক টাকা প্রয়োজন। ভাইয়ের কি করবে কিছুই বুঝতে পারছে না। টাকা যদি ম্যানেজ না হয় মাকে হারাতে হবে। মিলি কান্না করতে করতে বলল, ভাইয়া এই গহনাটা বিক্রি করে দে, তবুও মায়ের যেন কিছু না হয়। ভাইয়া কিছু একটা কর মিলি। তুই টেনশন করিস না বোন, মায়ের কিচ্ছু হবে না। দেখবি মা আবার সুস্থ হয়ে উঠবে। ঘড়িতে সময় ঘনিয়ে আসছে, অপারেশনের মাত্র 1 ঘন্টা সময় আছে। ডাক্তার এসে বলে গেছে কাউন্টারে টাকা জমা দিতে। টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে, তবুও কেউ সাহায্য করছে না। পাওনাদারগুলো উল্টো হাত পেতে বসে আছে। ঘড়িতে তাকিয়ে দেখি মায়ের 30 মিনিট আছে। নিজের জীবন আজ বৃথা। মায়ের জন্য কিছুই করতে পারছি না। চোখের সামনে মাকে হারিয়ে ফেলছি। সব দোষ ওই কলঙ্কিনীর, যে আমাদের পথের ফকির বানিয়ে চলে গেছে। যার করণে কলিজার ছোট্ট ভাইটাকে হারিয়ে ফেলেছি। তোকে কখনো ক্ষমা করব না আমি। তোর অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। সময়গুলো ঘনিয়ে এসেছে, বুকের ভেতর ধুক ধুক করছে।
হাসপাতালের ভেতর এক একটা পা বাড়ানো যেন ভয়ের এক ধাপ উপরে উঠে যাওয়া এমন লাগছিল। সবাই কেমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। বাবা বোনের মুখে কোন কথা নেই। আমাকে দেখেই, কিরে সজীব, টাকা কি জোগাড় হলো? বাবা, ভাইয়া মায়ের অপারেশনের টাকা কি এনেছিস? কি হলো, কথা বলছিস না কেন? মিলি, না রে বোন, আমি অনেকে দাঁড়িয়ে গিয়েছি কিন্তু কেউ আমাকে টাকা দেয়নি। সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। আরো 2 লক্ষ টাকা এখন কোথায় পাবো কিছুই বুঝতে পারছি না। তোর অফিসে বসকে বলেছিস? বাবা, কয়দিন হলো চাকরি জয়েন করলাম, এখন কি আমাকে এত টাকা দিবে? এমন সময় ডাক্তার এসে বলল, আপনাদের রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। নিশ্চিন্ত থাকুন আর মহান সৃষ্টিকর্তাকে ডাকুন। কিন্তু ডাক্তার, এত টাকা তো জোগাড় করতে এখনো পারিনি। টাকা তো জমা দিয়ে দিয়েছেন। টাকা জমা দেওয়া হয়ে গেছে, কিন্তু কে দিয়েছে? কেন? ওনার ছেলে। এই নেন কার্ড। এই কোম্পানি থেকে একজন এসে টাকা দিয়েছেন। ডাক্তার, উনি এখন কোথায়? উনি একটু আগেই চলে গেলেন। এই কোম্পানিতে তো আমি চাকরি করি। তাহলে কি সেই ম্যানেজারটাই আমার মায়ের অপারেশনের টাকা দিয়েছে? স্যার তো একদিন মায়ের ঔষধ কেনার জন্য একদিন টাকা দিয়েছিল। লোকটা এত বড় একটা উপকার করলো, ওনাকে ধন্যবাদ না দেওয়া পর্যন্ত শান্তি হবে না। হাসপাতাল থেকে বের হতেই দেখলাম স্যারকে। এখনই গাড়িতে উঠে চলে যাবেন মনে হচ্ছে। আমি স্যারের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, স্যার, আপনি আমাদের জন্য এত কিছু করলেন। আজ আপনার জন্য আমার মায়ের অপারেশন হচ্ছে। স্যার, আপনি কোন সাধারণ মানুষ নন, আপনি মহান। আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না স্যার। সজীব সাহেব, আপনি আসলে যা ভাবছেন আসলে তা নয়। আমি আসলে আপনার মায়ের অপারেশনের কোন টাকা দেয়নি, এগুলো আমাদের বসের কথা মতো করেছি। বস? তিনি কে? আপনি প্লিজ ওনার কাছে আমাকে নিয়ে চলেন। বস, আমাকে ওনার পরিচয় বলতে বারণ করছেন। স্যার প্লিজ, আমি ও ব্যক্তিটাকে দেখতে চাই, যিনি আমাদের এত বড় বিপদে পাশে দাঁড়িয়েছেন। আপনি প্লিজ না করবেন না, হাত জোর করে। ওকে, গাড়িতে উঠুন। ম্যানেজারের গাড়িতে ওঠার পর অন্য একটা কোম্পানির সামনে এসে গাড়িটা থামলো। ম্যানেজার আমাকে একটা ক্যাবিন দেখিয়ে সেখানে যেতে বললেন। আমি যখন রুমের সামনে এসে দাঁড়িয়ে বললাম, মে আই কামিং স্যার, এটা বলার পর আমার চোখ কপালে উঠে গেল। গল্পটি বোঝার সুবিধার্থে বড় ভাইয়ের ক্যারেক্টার থেকে নিজের ক্যারেক্টারে আসা হলো। ইয়েস, কামিং। আমি। তুর্য, তুই তুই কিভাবে? কেন আমাকে আশা করনি, তাই না ভাইয়া? একটা পাগল কিভাবে এত বড় কোম্পানি মালিক হতে পারে? আমার তো পাগলখানায় সিগলে বাঁধা থাকার কথা। সেদিন আমি সবার কাছে পাগল ছিলাম, ভুলে গিয়েছিলে আমাকে। মিথ্যা পাগল যে বানালো আমায়, তাকে বিশ্বাস করলে এই ভাইটার কথা বিশ্বাস করলে না। আমার না অনেক কষ্ট হতো তোমাদের ছাড়া একা একা থাকতে। পাগলখানার জানালায় দাঁড়িয়ে অপেক্ষা করতাম আমার ভাই আসবে, আমাকে নিয়ে যাবে এখান থেকে, কিন্তু আমার মনের ভুল ছিল। ভাইয়ের মনে, ছোট বোনের মনে, কারো মনেই যে এই পাগলটা হারিয়ে গেছে। আমি অনেক বড় অপরাধ করেছি। তোর ভাবির জন্য আমি একটা অমানুষ হয়েছিলাম, যার জন্য নিজের ভাইকে অবিশ্বাস করেছি। ছোট্ট যেদিন তুই পাগলখানা থেকে পালিয়ে গিয়েছিস, আমরা তোকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি তোকে। তোকে আমরা সবাই ভুল বুঝছি। একবার হলে তোর কাছ থেকে সত্যিটা জানতে চাইনি। জানিস, আমার এখন নিজের প্রতি নিজের খুব ঘৃণা হয়। তোকে হারিয়ে মা অনেক কান্নাকাটি করতো। ঠিকমতো খাওয়া দাওয়া ঘুমানো বাদ দিয়ে দিয়েছিল। সব দোষ তো তোর ভাবির। তোর ভাবি কি আমাদের সাথে একটা গেম খেলেছে? তোকে হারানোর পর আমাকে হারাতে চায়নি বাবা, তাই ব্যবসার জন্য আমাদের বাড়িটা বিক্রি করে দেয়। আর তোর ভাবি সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় অন্য কারোর সাথে। এতদিন এক ছাদের নিচে থেকে চিনতে পারিনি তোর ভাবিকে, যার জন্য আমরা পথে ফকির হয়ে যাই। তোর জন্য মা অনেক কান্নাকাটি করতো, অসুস্থ হয়ে যেত। আমাদের এমন অবস্থা হয়েছিল ঠিকমতো মাকে ঔষধ খাওয়াতে পারতাম না। এই জন্যই হয়তো মায়ের এত বড় একটা অসুখ হয়েছে। এই বলে ভাইয়া কান্না করে দিল। ভাইয়ের সাথে হাসপাতালে গেলাম মাকে দেখতে।
বাবা আমাকে দেখে মাথা নিচু করে আছেন। আমি বাবা বলে ডাকতেই আমার দিকে তাকালো। আমি বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ছোট্ট বোনটাও কান্না করছে। এতদিন পর আপন মানুষগুলোর জন্য যে অভিমান জমেছিল মনে নিমিষেই সবসময় মেরে মায়ের জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম। জ্ঞান ফেরার পর মায়ের পাশে বসলাম। আমি বললাম, মা আমাকে চিনতে পেরেছো? মায়ের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। মা হাতটা দিয়ে আমার গালে ধরে বলল, তুর্য। হাসপাতালে রোজ মাকে দেখতে যেতাম সে একে নিয়ে। মা এখন একটু একটু করে সুস্থ হচ্ছে। মা, বাবা, ভাই, বোন কারো প্রতি কোন অভিমান নেই আমার। তবে একজনের প্রতি আছে। আমাদের পুরান বাড়িটা ম্যানেজারকে বলে দ্বিগুণ টাকায় কিনে নিয়েছি। মা এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে। সপ্তাহ খানিক পরে এই বাড়িতে নেওয়া যাবে। ওইদিকে লামহা ভাবি একটা কোম্পানিতে জব করে। গুড মর্নিং স্যার। ভাবি, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কি বললেন মর্নিং? আপনার মতো জমিদারের জন্য গুড মর্নিং, আমাদের জন্য বেড মর্নিং। দেখেন লামহা, আপনি আমাদের কোম্পানিতে অনেক দিন যাবত কাজ করছেন। আপনি প্রতিনিয়ত লেট করে অফিসে আসেন। নানান অজুহাত শোনেন নিত্যদিন। কোম্পানি তো আপনার অজুহাত শুনবে না। স্যার, আর হবে না এমন, ক্ষমা করে দেন। সরি, আমরা আপনাকে এই কোম্পানির প্রয়োজন মনে করি না। কাল থেকে আর অফিসে আসার কোন দরকার নেই। আপনি এখন আসতে পারেন। প্লিজ স্যার, আমার সাথে এমনটা করবেন না। চাকরিটা না থাকলে আমি আর আমার ছেলে না খেয়ে মরতে হবে। আর কখনো হবে না এমন ভুল স্যার। কান্না করতে করতে, প্লিজ কান্না থামান আর এই কার্ডটা নেন। আপনি চাইলে এই কোম্পানিতে ট্রাই করতে পারেন। আমাদের কিছুই করার নেই স্যারই। ভাবি কার্ডটা হাতে নিল। তুর্য গ্রুপ অব ইন্ডাস্ট্রি, এটা তো দেশের অনেক বড় কোম্পানি। এই কোম্পানিতে চাকরি পাওয়া স্বপ্নের মতো। চাকরিটা হারিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। মনে মনে ভাবছে ছেলেটাকে নিয়ে কিভাবে বাঁচতে। হয়তো জীবনে করা জঘন্য পাপগুলোর শাস্তির মধ্যে এটা একটা ছিল। নিরাশা ছিল চাকরিটা হবে না, কিন্তু চাকরিটা হয়ে গেল দেশের সব থেকে বড় কোম্পানিতে। স্বপ্নেও ভাবেননি তিনি এমন জব পাবেন। আমি ম্যানেজারকে বললাম, নতুন যে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, মিসেস ল্যামিয়া ওনাকে আমার ক্যাবিনে আসতে বলুন। ঠিক আছে স্যার। তারপর ক্যাবিনে বসে কাজগুলো করতে থাকলাম। ক্যাবিনের দরজার সামনে দাঁড়িয়ে, আসবো স্যার? আমি ওনার দিকে না তাকিয়ে বললাম, আসুন আসুন। আমি ওনার দিকে চোখ তুলে তাকিয়ে বললাম, কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন, বসুন। ভাবি আমাকে দেখে ভূত দেখার মতো দাঁড়িয়ে আছে। তুর্য, তুমি অবাক হচ্ছেন? এত অবাক হওয়ার কিছুই নেই। এখন আর চাইলে নতুন নাটক সাজাতে পারবে না। বিশ্বাস করতাম আপনাকে, মায়ের পরে আপনাকে চিনতাম, কিন্তু আপনি সেই বিশ্বাসটা রাখতে পারলেন না। আপনি তো একটা অমানুষ। আমার হাত ধরে, তুর্য তুমি ঠিক বলেছ, আমি সত্যিই একটা অমানুষ। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, যার জন্য আমি শাস্তি পাচ্ছি এখনো। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি হাতটা এক ঝটকায় সরিয়ে ফেলি। আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? আমি চাইলে এখন আপনাকে দারোয়ান ডেকে বের করে দিতে পারতাম। আমি অফিসের এমপ্লয়ীদের আমি যথেষ্ট সম্মান করি। তাই বলেই না যে আপনাকে সম্মান করব। আজ প্রথম তাই কিছু বললাম না, নেক্সট টাইম যদি কোন ভুল হয়, তারপর বুঝতেন সম্মান কি জিনিস। ভাবির মুখের উপরে কথাগুলো শুনিয়ে দিলাম। রাগে আমার শরীরটা গদগদ করছিল। তিনি কান্না করতে করতে আমাকে বলল, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেন। এমন ভুল আর হবে না। স্যার, আমি জানি জীবনে অনেক বড় ভুল করেছি, সেই ভুলের কোন ক্ষমা নেই, তবু স্যার আমাকে ক্ষমা করে দিবেন। এইসব অভিনয় নাটকে চলে অফিসে না। আপনার জীবন কাহিনী শোনার জন্য বসে আছি, জোর গলায়। ভাবি ভয় পেয়ে মাথা নিচু করে রয়েছে। এই অফিসে জব করতে হলে নিয়ম কানুন মেনে চলতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। অনেকগুলো ফাইল ধরিয়ে দিয়ে বললাম, যান কাজ করেন। অফিস শেষে বাসায় আসলাম। ভাবির সাথে কাজটা কি ঠিক করলাম।
পরক্ষণেই ভাবলাম যা করেছি ঠিকই করেছি। এই মানুষটার জন্য সবার ভালোবাসা হারিয়েছিলাম। আচমকা ঋণের পাত্র হয়েছিলাম। সবার চোখে পাগল সেজেছিলাম। যতটুকু কষ্ট হয়েছিল কলিজা পোড়ার, আমিও দেখাতে চাই যন্ত্রণাটা কেমন। তারপর ভাবির সাথে যা করলাম কাজটাকে ঠিক করলাম। পরক্ষণেই ভাবলাম যা করেছি ঠিকই করেছি। এই মানুষটার জন্য সবার ভালোবাসা হারিয়েছিলাম। আচমকা গ্রিনের পায়ে হয়েছিলাম। সবার চোখে পাগল সেজেছিলাম। যতটুকু কষ্ট হয়েছিল কলিজা পোড়ার, আমিও দেখাতে চাই যন্ত্রণাটা কেমন। শ্রেয়া আর আমি ডিনার শেষে টিভি দেখছিলাম। হঠাৎ শ্রেয়া বলে উঠল, তুর্য শূন্য। কুম, বলো। এ বাড়িতে একা একা আমার একদম ভালো লাগে না। তাছাড়া তুমি অফিসে চলে যাওয়ার পর খুব একা ফিল করি। চলো না আমরা বাবা মায়ের ওখানে চলে যাই। আমি তো কখনো মাকে দেখনি, মায়ের ভালোবাসা কি বুঝিনি। যেদিন তোমার মাকে দেখছি সেদিন থেকেই আমার মনে হয়েছে তিনিই আমার মা। তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো না তুর্য। কথাগুলো বলেই শ্রেয়া কেমন ইমোশনাল হয়ে গেল। শ্রেয়ার চোখের পানিগুলো মুছে বুক পাজরে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, মায়ের জন্য না আমার না খুব কষ্ট হয়, মিস করি অনেক। যখন আমি পাগলখানায় ছিলাম, কেউ না আসলেও মা ঠিকই দেখতে আসতো। মায়ের মুখ দেখলেই বুঝতে পারতাম তিনি অনেক টেনশন করে আমারে নিয়ে ভাবে। শ্রেয়ার কপালে একটা কিস দিয়ে আবার বললাম, জানো শ্রেয়া, আমার মনে হয় এটা কষ্ট থাকলে দিন শেষে তোমার মুখটার দিকে তাকিয়ে শান্তি পাই। হাসপাতালে আমার মাকে নিজের মায়ের মতো সেবা করেছিলে। মা অনেক খুশি হয়েছিল সেদিন তোমায় দেখে। সত্যি বলতে তোমার মতো জীবনসঙ্গী পেয়ে আমি অনেক ধন্য। শ্রেয় লজ্জায় আমার বুকে মুখ লুকিয়ে চুপটি করে রইল। তারপর বলল, কবে যাচ্ছি আমরা তবে? অফিসের কাজগুলো একটু গুছিয়ে সামনের মাসে আমরা বাড়ি যাব। এবার খুশি তো? হুম খুশি, অনেক খুশি। মিসেস আপনাকে খুশি করলাম। এখন আমার যে কিছু চাই। বলেন মিস্টার, আপনার কি চাই? চাই, আমি চাই মিষ্টি ছোঁয়া স্বপ্নের ভালোবাসা। যা হোক দুষ্ট। শ্রেয়া আমার বুকে ধাক্কা দিয়ে খাটে শুয়ে দিল। তারপর উঠে চলে যাচ্ছিলে, আমি হাত ধরে একটানে বুকে নিয়ে নিলাম। নীরব দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। এই নীরবতা থেকেই ভালোবাসার আভাস পাচ্ছিলাম। আমি আলতো করে শ্রেয়ার ঘাড়ে ছুঁয়ে দিলাম। একটু একটু করে খুব ধীরে ঠোঁটগুলো ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে মিশে গেল। তারপর মিষ্টি ছোঁয়া এক স্বপ্নের ভালোবাসায় হারিয়ে গেলাম। অফিস। এতগুলো অফিস চালাতে চালাতে বোর হয়ে যাচ্ছিলাম, তাই ভাইয়ের উপর একটা অফিসের দায়িত্ব দিয়ে দিয়েছি। কারণ ভাইয়া যেন সেই আগের মতো করে পরিবারটাকে আগলে রাখতে পারে। ছোট ভাই হয়ে বড় ভাইয়ের জন্য কিছু করতে পেরে আর খুব ভালো লাগছে। অসময়ে অফিসে ভাবিকে দেখেই আমার মাথা গরম হয়ে গেল। অফিস টাইম কয়টায় মিসেস লামহা? 10:30। কিন্তু এখন তো বাজে 12টা। কেন এসেছেন? স্যার, আমার ছেলেটার কাল রাত থেকে খুব জ্বর উঠেছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। এই জন্য অফিসে আসতে দেরি হয়ে গেছে। বাহ, কি সুন্দর নাটক। অফিসে আসতে আসতে বানিয়েছেন তাই না? সত্যি বলছি স্যার, প্লিজ বিশ্বাস করেন। সরি, বিশ্বাস করতে পারলাম না আপনার কথা। আপনি একটা কাজ করতে পারেন, অফিসে না এসে নাটকের স্ক্রিপ্ট লেখা শুরু করে দেন। সেটাই বেটার হবে। আমার তেতা কথাগুলো শুনে ভাবি মাথা নত করে রইল। এখানে কি ঘুরতে আসেন? যখন মন চায় তখন আসি। নানান বাহানা শোনান। শুনেন এটা অফিস, বাড়ি না, বুঝতে পারছেন? ঠিকমতো আসতে পারলে আসবেন, না হলে আর আসতে হবে না। জোর গলায়। আমার এমন কথা শুনে ভাবির চোখে পানিতে টলমল করছিল। তাতে আমার কোন যায় আসে না, আমাকে তো কাঁদিয়েছিলি একটা সময়। আমার ভাইটাকে সহজ সরল পেয়ে নাচিয়েছিস। তোর জন্য আর কোন মায়া নেই, কারণ তুই কোন মানুষ ছিলি না। যা আছে শুধুই ঘৃণা। আমাদের সবাইকে এতবার ধোকা দিয়ে তুই কি ভেবেছিস তোর মতো ডাইনিকে ছেড়ে দেব? শুধু সময়ের অপেক্ষায়। তোর পাপের শাস্তি খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। ভাবনার ঘোর কাটিয়ে আপনাকে যে ফাইলগুলো দেওয়া হয়েছিল সেগুলো কি কমপ্লিট করেছেন? স্যার স্যার, সবগুলো কমপ্লিট করতে পারিনি। ভীতু গলায়। হোয়াট?
কাল আমাদের প্রজেক্ট মিটিং আর আপনি ফাইলগুলো কমপ্লিট করেননি। স্যার, সবগুলো করতে পারিনি। আপনি একটা সবগুলো ফাইল কাল রেডি চাই। আর যদি না পাই তাহলে তো বুঝতেই পারছেন কি হতে পারে। জি স্যার। ওকে, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার। অফিস শেষে শ্রেয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছি। একটা পার্কে বসেছিলাম আমরা দুজন। রোমাঞ্চকর বিকেল ছিল। তার মধ্যে শ্রেয়া বলল, তুর্য, আমার খুব পানি পিপাসা পেয়েছে। আচ্ছা, তুমি এখানে বসো, আমি নিয়ে আসি। পানি নিয়ে আসার পথে ভাবিকে দেখলাম, তিনিও আমাকে দেখে কাছে আসলেন। আমি ওনাকে বললাম, আপনি এখানে কেন? সামনের বাড়িগুলো যে দেখছো এখানেই আমাদের বাসা। কিন্তু এখানে তো বড় কোন ভবন দেখছি না। কেন তুর্য? না, আসলে কোন একটা পরিবারকে ধোঁকা দিয়ে কেউ একজন এসেছিল এখানে অনেক টাকা পয়সা নিয়ে। তাই বললাম আর কি, এখানে তো অনেক বড় বিল্ডিং হওয়ার কথা, কিন্তু হলো না, তাই আর কি বললাম। দেখো তুর্য, আমি তোমাদের সবার সাথে যা করেছি তার জন্য আমি শাস্তি পাচ্ছি। অনেক বড় ভুল করেছি। আমি যখন বুঝতে পেরেছি তখন খুব দেরি হয়ে গিয়েছে। এতটা খারাপ কাজ করেছি যে ক্ষমার অযোগ্য। আমি একটা অমানুষ ছিলাম। হুম, ঠিক বলেছেন। আপনি সত্যিই একটা অমানুষ। এমনটা করতে পারলেন কিভাবে আমাদের সাথে? মায়ের পরেই আপনার স্থান ছিল আমার মনে, কিন্তু সেই বিশ্বাসটা রাখলেন না। তুর্য, তুমি কি একবার তোমার ভাইয়ের কাছে নিয়ে যাবে আমায়? যে ভুল আমি করেছি তার জন্য একবার ক্ষমা চাইবো শুধু। আপনি এটা ভাবলেন কিভাবে যে আপনাকে ক্ষমা করবে? ভুলে যান এমন ভাবনা। আর আমি নিজেই তো আপনাকে কখনো ক্ষমা করব না। আরও তো ভাইয়া আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে। তুর্য, তুমি চাইলেই সবকিছু সম্ভব। একবার শুধু কথা বলতে চাই। প্লিজ না করো না। একবার নিয়ে যাও শুধু। কি করছেন এইসব? পা ছাড়েন। পাটা ছাড়িয়ে নিলাম, তারপর বললাম, অভিনয় করলে কোন লাভ হবে না, আমাদের পরিবারের কেউ আপনাকে ক্ষমা করবে না। আর আমি চাই না আপনার মতো বিপদ আমাদের পরিবারে নিয়ে যেতে। আর এখন থেকে পরিবারে নিয়ে কোন কথা বলবেন না, কারণ এখন আপনি আমাদের পরিবারের কেউ না। আর যদি বলেন তাহলে আপনার চাকরি আমাদের অফিসে থাকবে না, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার, আপনি কি আমাদের বাসায় যাবে? আমি কি পাগল হয়েছি আপনার বাসায় যাব? আবার ইঞ্জেকশন পুশ করে পাগল বানাবেন না, মেরে ফেলবেন, তার কোন ঠিক ঠিকানা আছে? তারপর ভাবিও চলে গেল, আমিও শ্রেয়ার কাছে চলে গেলাম। দেখি শ্রেয়া বমি করছে। কি হয়েছে শ্রেয়া তোমার? বমি করছো কেন? পানিটা দাও। পানি দিয়ে শ্রেয়া মুখটা ধুয়ে নিল। কি হয়েছে তোমার? আমি কি অ্যাম্বুলেন্স আনবো? তেমন কিছু না। মনে হয় গ্যাস্ট্রিকের থেকে এমনটা হয়ে গেছে। বড়ি খেলেই ঠিক হয়ে যাবে। তারপর আমি শ্রেয়াকে নিয়ে বাড়িতে চলে আসলাম। এখন অনেকদিন হলো লামহা ভাবিকে অপমান করি না। তিনিও অফিসের কাজগুলো ঠিকঠাক করছিল। তাই উনার প্রমোশনের ব্যবস্থা করলাম। উনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ উনাকে প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব দিয়েছি। কি ভাবছেন এত তাড়াতাড়ি মাফ করে দিব? কিন্তু না। আমার ক্যাবিনে লামহা ভাবি আসলেন। মিসেস লামহা, আপনি তো জানেন ফাহিম গ্রুপ অব ইন্ডাস্ট্রির সাথে আমাদের 2 কোটি টাকার ডিল হয়েছিল। মালগুলো পৌঁছে দিবেন। তারপর টাকাগুলো নিয়ে আসবেন। গাড়ি নিয়ে যান। ওকে স্যার। তারপর চলে গেলেন। আর ফিরে এসে ক্যাবিনে বসে আছেন মন খারাপ করে। মাল জায়গা মতো পৌঁছে দিয়েছেন তো? স্যার, মাল পৌঁছে দিয়েছি, কিন্তু আসার সময় কিছু ছিনতাইকারী টাকাগুলো নিয়ে গেছে স্যার। কি? আপনি 2 কোটি টাকার লোভ সামলাতে পারলেন না? এত বড় সাহস! আপনার কোম্পানি টাকা আত্মসাৎ করেছেন। 1 মাসের মধ্যে সব টাকা ফেরত দিতে না পারলে কোম্পানি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আপনার জেল হবে। স্যার, বিশ্বাস করেন আমি টাকা নেইনি। আমার একটা ছেলে আছে স্যার, আমি ছাড়া কে নেই ওর। আমি না থাকলে না কে মরবে ও? কান্না করতে করতে আবারও বলতে লাগলো, প্লিজ স্যার, হাত জোর করে বলছি, আমার কোনো দোষ নেই। ছিনতাইকারীরা আমার থেকে টাকাগুলো নিয়ে গেছে। এতগুলো টাকা আমি কিভাবে শোধ করব? স্যার, এতটা নির্দয় হবেন না, একটু দয়া করেন। আপনার এইসব নাটক তো কোম্পানি শুনবে না।
টাকাগুলো আপনাকে ফেরত দিতেই হবে, এখন আপনি কিভাবে করবেন তা আমরা জানি না। আপনি এখন আমার চোখের সামনে থেকে যান। 1 মাস পর। ভাবি এখনো টাকা পরিশোধ করনি, তাই আইন অনুযায়ী পুলিশ ভাবিকে ধরে নিয়ে যায়। ভাবির শেষ কথা ছিল তার ছেলেকে যেন একটু দেখে রাখি। আমি এতটা পাষাণ ছিলাম না, তাই ছেলেটাকে নিজের বাড়িতে নিয়ে যাই। শ্রেয়া অনেক খুশিও হয়েছিল, আবার রাগও করেছিল, কারণ একটা নিরপরাধ ছেলেটা শুধু শুধুই কষ্ট পাচ্ছে তাই। অনেক কান্না করেছিল অবশ্য। ছেলেটার কান্না দেখে আমারও একটু খারাপ লাগছিল, কারণ মায়ের কাছ থেকে দূরে থাকাটা কেবল আমিই জানি কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। পরের দিন সকালে ছেলেটাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। মাকে দেখে দৌড়ে যায় বাচ্চা ছেলেটা। জেলখানার শিকের বেডের ফাঁকে হাত বাড়িয়ে দিয়ে ওর মা ছেলেটা খুব শক্ত করে ধরে। মা মা বলে চিৎকার করতে থাকে। বাবু তুই খেয়েছিস? আমার কথা একদম মনে করিস না, একা একা ঘুমিয়ে যাস। মা তুমি ওখান থেকে বাইরে আসো। মা মা তুমি বাইরে আসবে না। ভাবি কোন কথা বলে না, জেলখানার অপাশে দাঁড়িয়ে কান্না করে। ছেলেটা মায়ের কান্না দেখে কান্না করতে থাকে। তখন একটা পুলিশ এসে বাবুটাকে নিয়ে যায়। আমি তখন ভাবির সামনে গিয়ে বলি, খুব কষ্ট হচ্ছে ছেলের জন্য আপনার, তাই না? বাবু কোথায় আছে, কেমন আছে, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, কত চিন্তা ছেলের জন্য, তাই না? 5 বছর আগে আমার মাও ঠিক এমন ভাবে হাহাকার করেছিল সন্তানের জন্য, আর সেই ছেলেটা দিনের পর দিন পাগলখানার ভেতর কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। তবুও কেউ বিশ্বাস করতো না, কিন্তু মা কিন্তু সবকিছুই বুঝতো, আর সেই মাকেই আমার কাছে আসতে নিষেধ করেছিলেন ডাক্তারকে টাকা দিয়ে। মাঝে মাঝে মা আসতো, যেদিন খুব মারতো আর ইঞ্জেকশন দিয়ে দিত। দূর থেকে শুধু মায়ের ঝাপসা চেহারাটা দেখতে পারতাম, কিন্তু কথা বলতে পারতাম না। টাকা, সম্পত্তি, যার জন্যই তো আপনি এত কিছু করেছেন। ভাবি মাথা নত করে কান্না করছিল। আমি আরো বললাম, আজ আমি আপনাকে এখান থেকে ছাড়াবো, কিন্তু আপনার জন্য না, আপনার ছেলের মুখের দিকে তাকিয়ে। কারণ আপনার ছেলের কোন দোষ ছিল না। আমি ওনার জামিনের ব্যবস্থা করলাম, তারপর বাসায় চলে আসলাম। নাটকটা অবশ্য আমিই সাজিয়েছিলাম। 2 কোটি টাকা যে ছিনতাইকারীরা ভাবির হাত থেকে নিয়েছিল সেগুলো আমারই লোক ছিল। এগুলো করেছিলাম যেন ভাবি বোঝানোর জন্য আপন কিছুর দূরত্ব কতটা যন্ত্রণা, কতটা কষ্টের। শ্রেয়াও সবকিছুই জানতো। 2 দিন হলো অফিসে আসেনি ভাবি। অফিস বাসায় এসে দেখলাম ভাবির সাথে শ্রেয়া সোফায় হেসে হেসে কথা বলছিল। তা দেখে আমার খুব রাগ হলো। মনে হলো শ্রেয়ার যদি কোন ক্ষতি করে ফেলে। তাই আমি বললাম, আপনি এখানে কেন এসেছেন? আমি তো আপনাকে এখানে আসতে বলিনি। শ্রেয়া আমাকে খোঁচা দিয়ে বলছে, কি বলছো এইসব, চুপ করো। তুমি চুপ করো, যা দেখছো এইসব ওনার বেশ। ছেলে একটা কোথা থেকে নিয়ে এসে ইমোশনাল কথা বললেই মনে করেন বলে যাব। আপনি কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবেন না নাকি? সূর্য, তুমি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ না তো আপনাকে ঘৃণা লাগে আমার। আপনি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান। ভাবি রুম থেকে বেরিয়ে যায়। শ্রেয়া অনেকবার অবশ্য আটকিয়েছিল, আমি আরো কথা শুনিয়ে দিয়েছি। বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। শ্রেয়া রুমে এসে আমাকে বলল, দেখো সূর্য, বাইরে অনেক ঝড় হচ্ছে। ভাবি ছাতা নিয়ে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে। ছেলেটা অসুস্থ হয়ে যেতে পারে। ওনাকে আজকের রাতটা এখানে কাটাতে দাও প্লিজ। ওকে আজকের রাতই যেন, কাল ভোরে সূর্য ওঠার আগেই যেন চলে যায়। ওকে সেটা দেখা যাবে। ভাবিকে আর ছেলেটাকে একটা রুমে থাকতে দেওয়া হলো। সকাল সকাল শ্রেয়ার বানানো কফি খেতে খেতে জিজ্ঞেস করলাম, ভাবি কি চলে গেছে? শ্রেয়া কোন কথা বলল না। আমি আবারও বললাম, কিন্তু কোন কথা বলল না। পরে বলল, সূর্য, তুমি প্রতিশোধের নেশায় এতটা পাষাণ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। উনি তোমার ভাবি হয়? হ্যাঁ, অনেক অপরাধ করেছেন তোমাদের সাথে। তোমার ভাই থাকতেও একটা লোকের সাথে সম্পর্কে ছিল, নানান স্বপ্ন দেখিয়েছিল লোকটা ওনাকে। ওই লোকটার কথা মতোই তোমাদের সাথে এমন কাজগুলো করেছে। কিন্তু যখন এতগুলো টাকা একসাথে পেয়ে যায় তখন ভাবি কেউ প্রয়োজন মনে করে না। তার 2 দিন পরেই ভাবি বুঝতে পারে তার পেটে তোমার ভাইয়ের বাচ্চা।
নিজের বাবা মায়ের কাছে ফিরে গিয়েছিল কিন্তু ওনারা গ্রহণ করেনি। তারপর তোমাদের বাড়িতে কোন মুখে ফিরে যাবে তাই এই শহরে থাকতে শুরু করে। ছেলেটাকে নিয়ে বাঁচতে শুরু করে। তিনি তোমার অনেক অপমান সহ্য করেও তোমার অফিসে পড়ে থাকে কারণ তুমি যেন একটা সময় ওনাকে ক্ষমা করে দাও সেই আশায় পড়ে থাকেন উনি। মানুষ মাই তো ভুল করে, তিনি যেহেতু ওনার ভুলটা বুঝতে পেরেছেন ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত। এই ছেলে আমার ভাইয়ের ছেলে। সত্যি বলেছ শ্রেয়া, আমি প্রতিশোধের নেশায় পাথর হয়ে গিয়েছিলাম। তবে সত্যি বলতে যে যার সাথে যেমনটা করে তার সাথে ঠিক তেমনটাই হয়। যদিও ভাবি অনেক ভুল করেছেন তারপর ও আমাদের উচিত ওনাকে ক্ষমা করে দেওয়া। তুমি ওনার কাছে যাও। উনি কোথায়? ভাবির কাছে গিয়ে ক্ষমা চাইলাম, এতদিন অনেক বেয়াদবি করছি তার জন্য। ভাবির ছেলের নাম সূর্য। মিস্টার সুরোর কপালে চুমু খেলাম। আমরা সবাই মিলে বাড়িতে গেলাম। ভাবিকে দেখে ভাইয়া অনেক রেগে গেল। ওই কলঙ্কিনী, তুই এই বাড়িতে কেন এসেছিস? এই বাড়ির দরজা তো তোর জন্য বন্ধ হয়ে গেছে সেদিন থেকেই, যেদিন তুই সবাইকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিলি। ভাবি ভাইয়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ওগো তুমি আমাকে মাফ করে দাও, আমি জানি অনেক বড় ভুল করেছি। আর সেই ভুলের শাস্তিও তো পেয়েছি। ভাইয়া এক ঝটকায় পা ছাড়িয়ে ভাবির গালে ঠাস পরে একটা চড় মারল। আর বললেন, তোকে ক্ষমা করব? তোর জন্য আমার ভাইকে হারিয়েছিলাম। সব তো নিয়ে চলে গিয়েছিলি, বাড়িঘর কিছুই ছিল না। সামান্য একটা চাকরি করে সংসার চালাতাম। যেই বাবা রিটায়ারের পর আরামাইশ করার কথা সেই বাবাও রোজগার করেছে। কারণ মায়ের দুইটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না তখন। ভাবি ফোয়ারে পড়ে পড়ে কান্না করছিল। ভাইয়া আবারও বলতে লাগলো, তোর তো এখন সুখী থাকার কথা যার জন্য অন্য আরেকজনের সাথে পালিয়ে গিয়েছিলি। বাচ্চা ছেলেটা মায়ের কাছে গিয়ে বলছে, মামা আঙ্কেলটা কেন তোমাকে বকা দিচ্ছে? বাবা উনি তোমার বাবা হয়। যা শোনার পর ভাইয়াও বলে, কি বলছিস এসব মিথ্যা কথা? তখনই আমি বলি, যা শুনেছ ভাইয়া তাই সত্যি। তারপর আমি আর শ্রেয়া মিলে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর ভাইয়া মায়ের দিকে তাকালো। মা মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। ভাইয়া ছেলেটাকে কোলে তুলে বুকেতে জড়িয়ে ধরলেন। ভাবির মুখেও হাসি ফুটলো। ভাবি বাবা মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। তারাও ক্ষমা করে দিলেন। মা বললেন, বড় বৌমা ছোট্ট বড়মাকে বরণ করতে হবে, যাও সবকিছু নিয়ে আসো। শ্রেয়া খুশিতে মুচকি হাসি দিল, যেই হাসিটা আমার বুকে গিয়ে লাগলো। কি মায়াবী হাসি। আজ অনেক খুশি লাগছিল তাই ছাদে বসে আকাশে তারা গুনছিলাম শ্রেয়া আর আমি। শ্রেয়া একটা গান শোনার জন্য বায়না ধরে তাই গাইতে শুরু করি। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে একতারা আমার চিরকুটার পাশে। ভালোবাসার মানুষগুলো যেন এভাবেই পাশে সাথে জীবনের প্রতিটা সময়। তবে হয়তো দুঃখ কষ্টের খাদ থেকে উঠে আসা সম্ভব। সমাপ্ত।